বাংলাদেশের সংসদে সম্প্রতি একটা বেশ নাটকীয় ঘটনা ঘটে গেছে। আর এই একটা ঘটনাকে কেন্দ্র করে জাতীয় প্রতীক আর রাজনৈতিক প্রতিবাদের সম্পর্ক নিয়ে কিছু খুব মৌলিক প্রশ্ন উঠছে। আজকের আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব ঠিক কী ঘটেছিল সেদিন, আর এর আসল তাৎপর্যটাই বাকি। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে আমরা জানব জাতীয় প্রতীক নিয়ে দেশের আইন আসলে কি বলে। এরপর আমরা সংসদের সেই আলোচিত ঘটনাটা বিস্তারিতভাবে দেখব। তারপর শুনব এই ঘটনা নিয়ে দুই পক্ষের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। আর সবশেষে আমরা নজর দেব নতুন সাইবার আইন আর তার সাথে জড়িয়ে থাকা গণতন্ত্রের বড় প্রশ্নগুলোর দিকে। আচ্ছা, এই পুরো বিষয়টা ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু একটু পেছনে ফিরে তাকাতে হবে। মানে, যে আইনটা আমাদের জাতীয় প্রতীকগুলোকে সরকারিভাবে সংজ্ঞায়িত করেছে, সেই ৭ নন্দী সরসারা সালের আদেশের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। দেখুন, ১৯৭২ সালের এই আদেশটা কিন্তু অসাধারণভাবে সুনির্দিষ্ট। যেমনটা এখানে দেখা যাচ্ছে, আমাদের জাতীয় পতাকার সবুজ পটভূমির রংটা ঠিক কী হবে, লাল বৃত্তের রংটা কেমন হবে, এমনকি বিভিন্ন ভবন বা গাড়িতে ব্যবহারের জন্য এর মাপ ঠিক কতটুকু হবে, সবকিছু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া আছে। আর এই যে দেখুন, আমাদের জাতীয় প্রতীক, এর প্রত্যেকটা অংশের কিন্তু একটা গল্প আছে। পানিতে ভাসা আমাদের জাতীয় ফুল শাপলা, তার দুই পাশে ধানের শীষ আর একেবারে ওপরে পাটের পাতা, সবকিছুই যেন আমাদের দেশের পরিচয় আর কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার কথা মনে করিয়ে দেয়। শুধু পতাকা বা প্রতীকী নয়, এই একই আইনে আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা কবিতার প্রথম ১০ লাইনকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বেশ, আইনের কথা তো জানা গেল। এবার চলুন আসল ঘটনায় ফেরা যাক। কিভাবে এই প্রতীকগুলোকে ঘিরে সংসদে একটা তুলকালাম কাণ্ড বেঁধে গেল, সেটাই এখন দেখব। দিনটা ছিল ২০২৬ সালের ১২ই মার্চ। সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু স্পিকার যেইমাত্র রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দিলেন, ঠিক সেই মুহূর্তে বিরোধী সদস্যরা একযোগে প্রতিবাদে ফেটে পড়লেন। শুধু প্রতিবাদী নয়, হাতে ছিল প্ল্যাকার্ড আর মুখে ছিল বিভিন্ন স্লোগান। শোনা যাচ্ছিল খেলার, ফ্যাসিস্ট চুপ্পো, গেট আউট, এই ধরনের সব কথা। আর ঠিক এর পরেই ঘটল সেই ঘটনাটা, যা নিয়ে বিতর্কের ঝড় বইতে শুরু করে। যখন জাতীয় সঙ্গীত বাজতে শুরু করল, তখন সরকারি দলের সদস্যরা প্রথা অনুযায়ী সম্মান জানিয়ে উঠে দাঁড়ালেন, কিন্তু দেখা গেল প্রতিবাদকারী বিরোধী দলের কয়েকজন সদস্য তখনও নিজেদের আসনে বসে আছেন। অবশ্য একটা বিষয় এখানে খেয়াল করার মতো, রিপোর্ট বলছে যে তারা কিন্তু পুরো জাতীয় সঙ্গীতের সময়টা বসেছিলেন না। সঙ্গীত চলার মাঝামাঝি পর্যায়ে তারা উঠে দাঁড়ান এবং এর কিছুক্ষণ পরেই প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন, অর্থাৎ বেরিয়ে যান। তো বুঝতেই পারছেন, এই একটা ঘটনাকে ঘিরে তৈরি হলো দুটো সম্পূর্ণ আলাদা ব্যাখ্যা। একদিকে বিরোধী দলের সদস্যরা নিজেদের পক্ষে যুক্তি দিচ্ছেন, আর অন্যদিকে নাগরিক সমাজের একটা বড় অংশ এর তীব্র নিন্দা করছে। চলুন দুই পক্ষের কথাই একটু শুনে নিই। যেমনটা এখানে দেখা যাচ্ছে, বিরোধী এমপি আব্দুল হান্নান মাসুদের ভাষ্য হল, এটা আসলে একটা অনিচ্ছাকৃত ভুল বোঝাবুঝি। তাদের দাবি, প্রচণ্ড হট্টগোলের মধ্যে স্পিকারের সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে তারা নাকি জাতীয় সঙ্গীতটা শুনতেই পাননি। যখনই তারা বিষয়টা বুঝতে পারেন, সাথে সাথেই উঠে দাঁড়ান। অন্যদিকে বাংলাদেশ মহিলা পরিষদের মতো নাগরিক সংগঠনগুলো বলছে, এটা কোনো ভুল নয়, বরং জাতীয় সঙ্গীতের প্রতি এক ধরনের ইচ্ছাকৃত অবমাননা, এবং এটা একটা অধ্যত্বপূর্ণ আচরণ। সংসদের এই হট্টগোলের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু ঘটছিল, আর সেটা হলো দেশের সাইবার আইনে আনা হচ্ছিল বড় ধরনের পরিবর্তন। আর সেখানেই জাতীয় প্রতীকের সম্মান রক্ষার বিষয়টা নতুন করে সামনে চলে আসে। হ্যাঁ, ঠিক তাই। এই যে নতুন সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৪, এখানে একটা নতুন ধারা যুক্ত করা হয়েছে। সোজা কথায়, এখন থেকে ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে, মানে অনলাইনে, যদি কেউ জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রোপাগান্ডা চালায়, তবে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। আর এই অপরাধের শাস্তি শুনলে অবাক হতে হয়। এর জন্য সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। শুধু জেলই নয়, জরিমানার অঙ্কটাও কিন্তু বিশাল। ৩০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাহলে দেখুন, একদিকে সংসদের ওই ঘটনা, অন্যদিকে এই নতুন কড়া সাইবার আইন।
এই সব কিছু মিলিয়ে আমাদের সামনে কিন্তু একটা খুবই মৌলিক প্রশ্ন চলে আসে। আর এই প্রশ্নটা শুধু বাংলাদেশের জন্য নয়, যে কোনো গণতান্ত্রিক সমাজের জন্যই খুব জরুরি। তাহলে আসল প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? একটা রাষ্ট্র তার জাতীয় প্রতীকের প্রতি সম্মান আর রাজনৈতিক প্রতিবাদের যে মৌলিক অধিকার, এই দুটোর মধ্যেকার সূক্ষ্ম রেখাটা ঠিক কিভাবে টানবে? একদিকে যেমন প্রতীকের অবমাননা কাম্য নয়, তেমনি প্রতিবাদের কণ্ঠরোধ কাম্য নয়। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই হয়তো গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা।